তিন বান্ধবী মিলে ভেতরে গেল। অডিটোরিয়ামের ভেতরে ঢুকতেই তাহিয়ার চোখ পড়ল মঞ্চের শিক্ষক সারিতে বসে থাকা অভিকের দিকে। অস্বস্তি হানা দিল তার মাঝে। অভিকের দৃষ্টি নিচের দিকে। তা পরখ করে তাহিয়া দ্রুত বেগে মাঝের দিকের খালি চেয়ারে গিয়ে বসে পড়ল। মীরা শৈলী গিয়ে বসলো দুই পাশে। দুজন নানান কথা বলছে। তাহিয়ার দৃষ্টি অভিকের উপরে নিবদ্ধ। সাদা শার্টের উপরে কালো ব্লেজার স্যুট পরেছে, সাথে কালো টাই, হাতে ডায়াল ঘড়ি, চুলগুলো জেল দিয়ে আঁচড়ানো, উপবৃত্তাকার চোয়ালে কদিনের না কাটা দাড়ি, হলদেটে চেহারায় গাম্ভীর্য ভাব। ইতিপূর্বে অভিককে সেভাবে পরখ করা হয়নি। আজ অন্তর্ভেদী চোখে পরখ করে তাহিয়ার মনে হলো লোকটা সুদর্শন। শিক্ষক সারিতে বসে আছে অভিক। গভীর মনোযোগ দিয়ে বক্তব্য শুনছে অভিক। একজন ফটোগ্রাফার অনবরত ছবি তুলে যাচ্ছে। তার পাশে দাঁড়িয়ে একজন ভিডিও ম্যান ক্যামেরা হাতে ভিডিও করছেন চারিদিকে ঘুরে ঘুরে। কখনো আবার এক জায়গায় দাঁড়িয়ে জুম করে দেখাচ্ছেন। ক্যামেরায় ধারণকৃত ভিডিও সরাসরি সম্প্রচার করা হচ্ছে মঞ্চের পাশে লাগানো বড় প্রজেক্টরে। এক পর্যায়ে ভিডিও ম্যান ক্যামেরা তাক করলেন মাঝের দিকে। তাহিয়া, মীরা এবং শৈলীর সাথে গল্প গুজবে মগ্ন তখন। কথা বলার ফাঁকে চাপা হাসিতে মেতে উঠতে দেখা যাচ্ছে। চারিদিকে খেয়াল নেই তার। অমনোযোগী তিন তরুণীর হাস্যোজ্জ্বল মুহূর্তকে ফোকাস নিলেন লোকটা। প্রজেক্টরে ভেসে উঠল তাদের উচ্ছ্বাসিত চেহারা। চারিদিক চোখ বুলাতে গিয়ে প্রজেক্টরের চোখ গেল অভিকের। কালো শাড়ি পরিহিত শ্যামবর্তী মেয়েটা তার দৃষ্টি আটকে রাখলো সেকেন্ড দুয়েক। তাহিয়া, ফাজিল মেয়েটা এসেছে তবে। চোখ সরালো সে। খানিক বাদে আবারও তাকালো। মেয়েটা প্রাণবন্ত হাসছে। ফারদিন স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখছেন। কত গুরুত্বপূর্ণ বক্তব্য, অথচ মেয়েটার এদিকে কোনো মনোযোগই নেই। অভিক বিড়বিড়ি করে বলল, ফাজিল। প্রজেক্টর থেকে চোখ সরিয়ে দর্শক সারিতে তাকালো। ফাজিল মেয়েটা বসেছে কোথায়? এত মেয়ের মাঝে দৃষ্টিগোচর হলো না। অভিকের পাশে বসেছেন ডিপার্টমেন্টের হেড জাহাঙ্গীর আলম। আকস্মিক তিনি অভিকের কাছ ঘেঁষে গলা খাকারি দিয়ে ধীর স্বরে বলেন, দর্শক সারির সামনে থেকে 10 নম্বর লাইনে। অভিক পাশ ফিরে জানতে চাইল, কি স্যার? স্মিত হেসে জাহাঙ্গীর সাহেব বলেন, ইয়োর লেডি। আকস্মিক অভিক থতমত খেল। স্যার বুঝতে পারলেন কিভাবে? বিব্রত হয়ে টায়ের নফটা নেড়ে গলা খাকারি দিল। জাহাঙ্গীর সাহেব মৃদু হেসে সরে বসলেন। অভিক নড়ে চড়ে বসে সামনে তাকালো। দর্শক সারিতে চোখ বুলালো আবার। স্যারের কথা মাফিক 10 নম্বর লাইনে দেখা মিলল। তাহিয়া তখনও খোশ গল্পে মত্ত। তাকে অন্তর্ভেদী চাহনিতে পরখ করে অভিক ভুরু কুচকালো। জাহাঙ্গীর সাহেবের কথা কানে বেজে উঠল। সে বিড়বিড়ালো, মাই লেডি। আকস্মিক থেমে গেল। চমকালো সে। শব্দ দুটো কেমন যেন অনুভূতির জন্মদায়ক। এখন একক নৃত্য নিয়ে আসছে সেকেন্ড ইয়ারের ছাত্রী তাহিয়া তারান্নুম। উপস্থাপকের বলা কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই বসা থেকে উঠে দাঁড়ালো অভিক। পাশে বসা জাহাঙ্গীর সাহেব প্রশ্ন করলেন, কোথাও যাচ্ছ? একটা কল এসেছে, কথা বলে আসছি। ধীর স্বরে জবাব দিয়ে দরজার দিকে পা বাড়ালো অভিক। সাউন্ড বক্সে গান বেজে উঠল, ও হে শ্যাম, তোমাকে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাহিতে দিব। মেকআপ রুম থেকে মঞ্চে আসার সময় দর্শক সারিতে চোখ বুলালো তাহিয়া। মঞ্চে পারফরমেন্সের সময় শিক্ষকরা দর্শক সারির প্রথম লাইনে বসানো সোফায় বসে আছেন। প্রথম লাইনে অভিক ছাড়া ইংলিশ ডিপার্টমেন্টের সব শিক্ষক বসে আছেন। অভিককে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল তাহিয়া। নিঃসংকোচে গানের তালে তালে নৃত্য শুরু করলো। মনের মাধুরী মিশিয়ে নাচ দিল। নাচ শেষে করতালিতে ভাসলো সবাই। প্রসন্ন হেসে আবারও মেকআপ রুমে গিয়ে ফিরে গেল। এবার র্যাম্প ওয়ার্কের জন্য গেট আপ নিতে হবে। এখন মাগরিবের আজান দিচ্ছে। আজানের পর একটা দলীয় নৃত্য, তারপর র্যাম্প ওয়ার্ক। হাতে আনুমানিক ঘন্টাখানেক সময় আছে। কাজে লেগে পড়ল সে। অভিক ফিরল ঘন্টা দেড়েক পর। দর্শক সারির পেছনের দিকে এসে দাঁড়ালো। মঞ্চে র্যাম্প ওয়ার্ক চলছে। সবার মাঝে কাঙ্ক্ষিত চেহারাটাও পাওয়া গেল। লাল হলুদ মিশেলের টাঙ্গাইল শাড়ি, গ্রামীণ নিয়মে প্যাচ করে পরেছে। দুই সিথি করে বেনুনি বেঁধে,
মাথার উপরে ঘোমটা টেনেছে, আলতা রাঙা হাতে রেশমি চুড়ি, পায়ে আলতা পরেছে, ডান হাতে শোভা পাচ্ছে কুলা। ধানের গোসা আর কাশি হাতে কৃষক সেজে থাকা সাইদকেও চোখে পড়ল। সাইদ আগে এসে কাঁচি দিয়ে ধান কাটার ভান করলো। খানিক বাদে তাহিয়া এসে কুলা দিয়ে ধান ঝাড়ার ভান করলো। সম্মুখে এসে দুজনের চোখে চোখে রেখে হাসলো, তারপর ফিরে গেল। সবটা পরখ করে অভিক মনে মনে বলল, পড়ালেখা আর কমন সেন্স ছাড়া সব আয়ত্ত আছে দেখছি। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 9টা বেজে গেল। সবাই যখন বাড়ির পথ ধরেছে তখন তাহিয়া মেকআপ রুমে চেঞ্জ করতে ব্যস্ত। টাঙ্গাইল শাড়িটাই অস্বস্তি লাগছে। কিভাবে প্যাচ দিয়ে পরিয়েছে মীরা, দম আটকে আসছে। তাই ভাবলো আগের গেট আপ নিবে, তারপর নিশ্চিন্ত মনে তা বাড়ি ফিরে যাবে। চেঞ্জ করে বেরিয়ে দেখলো পুরো ক্যাম্পাস খালি, একটা মেয়েও নেই। অডিটোরিয়ামের রুমে সিনিয়র ভাইরা গোছগাছ করছে। তড়িঘড়ি করে বাড়ির পথে রওনা হলো। অভিকের কল এলো তখন। নাম্বার না দেখেই রিসিভ করলো তাহিয়া। হ্যালো বলতেই ওপাশ থেকে গম্ভীর স্বর ভেসে এলো, 10 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। অভিকের দেওয়া শাড়ি পরে অভিকের মুখোমুখি হওয়ার ইচ্ছে বা সাহস কোনোটাই নেই তাহিয়ার। বাড়তি লজ্জায় পড়ার থেকে নিজেকে বাঁচাতে ধীর স্বরে বলল, আমি যেতে পারবো। তুমি যে পথ দিয়ে যাও ওই পথ রাতের বেলা মেয়েদের জন্য সেফ নয়। একা যেও না, আমি ডিপার্টমেন্টের একটা কাজে আটকে গেছি, শেষ করেই আসছি, কয়েকটা মিনিট অপেক্ষা করো। স্বর নরম হয়ে এলো অভিকের। তাহিয়া অভিকের কথাটাকে প্রাধান্য না দিয়েই হাঁটা ধরল। ডিপার্টমেন্টের বারান্দার ভেদ করে এই দৃশ্য দেখে চোয়ালটা শক্ত হয়ে এলো অভিকের। স্বরে কিছুটা রাগ মিশিয়ে বলল, ফাজিল মেয়ে, তুমি কি বুঝতে পারছো না একা যাওয়া তোমার জন্য কতটা অনিরাপদ? অধিকার থাকা সত্ত্বেও আমি যা করিনি, অধিকার না থাকা সত্ত্বেও বখাটেরা তা করার জন্য ওত পেতে থাকবে। সুযোগটা নিজে করে দিও না। চুপচাপ দাঁড়াও, আমি আসছি। কথাটা ঠেঙিয়ে কথাটা বলতে চাইল। জাহাঙ্গীর সাহেব থেকে অনুমতি নিয়ে দ্রুত পায়ে নিচে এলো অভিক। চোয়াল শক্ত, আগুন লাল চোখ। আজ তাহিয়ার রক্ষে নেই। দুই হাঁটুর ওপরে দুই হাতের কোনোই ভর দিয়ে ঝুঁকে বসে মুখে দুই হাত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে অভিক। কাজটা করেছে মিনিট 5 যাবৎ, কিন্তু সফল হচ্ছে না। ফলাফল শূন্যের কোঠায়। ভেতরে অনিয়ন্ত্রিত রাগের আগুনটা দাউ দাউ করে জ্বলছে। সারা মুখে রক্তিম আভা ছড়ানো। চোখ জোড়া থেকে যেন আগুন বেরোচ্ছে। নাকের ডগা ফেপে উঠেছে। অভিকের এহেন রাগ থেকে ভয়ে সিটিয়ে গেছে তাহিয়া। সে অভিকের পাশেই সিএনজির অপর প্রান্তে বসে আছে। নিজের জেদ বজায় রেখে অভিকের কথা না শুনে একা একাই যাওয়া ধরেছিল। ক্যাম্পাস পেরিয়ে রাস্তায় নেমে গাড়ির জন্য দাঁড়িয়েছিল। মিনিট 10 গাড়ি পাওয়া গেল না। একটা খালি রিক্সা পেয়ে উঠতে নিতেই পেছন থেকে গম্ভীর স্বর ভেসে এলো, আমার ধৈর্যের পরীক্ষা না নিয়ে সিএনজিতে উঠে এসো। তাহিয়া, কোনো প্রকার দ্বিরুক্তি করলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন তা তোমার জন্য শুভকর হবে না। আমার রাগ সম্পর্কে তোমার ভালোই ধারণা আছে। পেছন ঘুরে দেখলো অভিক একটা সিএনজির পাশে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর রাগ মাখা চেহারা। তড়িৎ চোখ সরালো তাহিয়া। অভিকের আগুন লাল চেহারায় নিজের সর্বনাশ দেখল সে। ভিতর ঢোক গিলল। অভিকের সামনে যাওয়ার সাহস হচ্ছে না তার। মনে হচ্ছে সামনে পেলে অভিক তাকে খুন করে ফেলবে। ওকে এত ভয়ঙ্কর ভাবে রেগে যেতে কখনোই দেখেনি তাহিয়া। ক্লাসে অভিক গম্ভীর থাকে, রেগে থাকে না। কখনো কেউ কথার অবাধ্য হলে চোখ মুখ স্বাভাবিক রেখেই গম্ভীর স্বরে ধমক দেয়। এখনকার মতো এত ভয়ঙ্কর চেহারা বানায় না কখনো। তাহিয়ার ভাবনার মাঝে অভিক তাহিয়ার পাশে এসে ধমকে উঠল, গাড়িতে উঠতে বলেছি না তোমাকে, ওঠো শিগগিরই। সেই প্রথম দিনের মতো অভিকের সিংহই গর্জন, অন্তরাত্মা বহিরাত্মা দুটোই যেন কেঁপে উঠল তাহিয়ার। দ্বিরুক্তি করার সাহস পেল না। ভয়ে ভয়ে উঠে বসলো সিএনজিতে। অভিক চাপা শ্বাস ফেলে পেছনে এসে বসলো। দুজন সিটের দুই প্রান্তে। সিএনজি চলতে শুরু করেছে। অভিক গাল চেপে বসে আছে।
একটা রাও করছে না। ভুলটা এতক্ষণে ধরা পড়েছে তাহিয়ার চোখে। স্যারের কথা অমান্য করে আসা তার উচিত হয়নি। এখন জেদের ফল পাচ্ছ তো, বেঁচে ফেরো এই জাদ্রেলের খপ্পর থেকে। নিজেকেই বকল সে। আর মনে মনে দোয়া পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আজকের জন্য রক্ষা করো, আর জীবনেও এই জাদ্রেলের কথা আমি অমান্য করব না। উঠতে বললে বসবো, বসতে বললে বসবো, গাধার মতো দাঁড়িয়ে ঘুমাতে বললেও নির্দ্বিধায় দাঁড়িয়ে ঘুমাবো। কখনো জেদ ধরে একা আসার কথা ভাববো না। প্রমিস। প্লিজ আল্লাহ, এই যাত্রায় জীবন নিয়ে বাড়িতে ফিরতে দাও। মিনিট 10 পার হওয়ার পর রাগ কিছুটা নিয়ন্ত্রণে এলো অভিকের। এবার আর চুপ থাকতে পারলো না সে। মুখ থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে বলল, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না তাহিয়া? তাহিয়া ভীত সন্ত্রস্ত হয়ে বসে রইল। প্রতিউত্তর করলো না। অভিক রাগ মাখা গলায় বলল, তুমি কি আদৌ জানো না কি করতে যাচ্ছিলে তুমি? এই পদক্ষেপের কি পরিণাম হবে জেনেও কিভাবে এত বড় ভুল করতে যাচ্ছিলে তুমি? ঠিক কি ভেবে তুমি একা যাচ্ছিলে বলো আমায়? ব্রিজের ওপরে মদ্য বখাটে গুলো তোমায় একা পেয়ে ছেড়ে দিবে? তাহিয়া নিরুত্তর। অভিক ধমকে উঠল, আনসার মি ফাজিল। তাহিয়া কেঁপে উঠে জড়ো গলায় বলল, আমি এত কথা ভাবিনি। ধমকে উঠল অভিক। ভালো কথা মাথায় আসবে কেন তোমার? তোমার মাথায় আসবে তো শুধু কিভাবে পড়ালেখায় ফাঁকি দিয়ে ফেল করা যায়, কিভাবে ক্লাস ব্যাংক দিয়ে রং তামাশা করা যায়, আমাকে দেখে অস্বস্তির সাগরে কিভাবে ডুবে যাওয়া যায়। ফাজিল। একটা বাচ্চা মেয়েও যতটা বোঝে, 20 পেরিয়েও তুমি ততটাও অবুঝ। তোমার কিছু হলে আন্টিকে কি জবাব দিব ভেবেই ভয়ে দম বন্ধ হয়ে আসছিল আমার। তোমার কি একটুও ভয় করেনি? সিএনজি তখন ব্রিজ পেরোচ্ছিল। বাইরে তাকাতেই রেলিং এর উপরে বসা এক দল বখাটের দেখা মিলল। বোতল জাতীয় কিছু সবার হাতে। অভিক সেই দিকে ইশারা করে বলল, রিকশায় বসে একা একটা মেয়ে, ওদের ডিঙিয়ে যেতে পারতে? আমি সাথে থেকেও তো তোমার জন্য এটা অনিরাপদ স্থান মনে করছি। সেখানে তুমি একা যাওয়ার সাহস কিভাবে পাও? ভয় ডর নেই তোমার? বখাটেদেরকে পরখ করেই আতকে উঠল তাহিয়া। মা ঠিকই বলেন, তার বিবেক বুদ্ধি একেবারে নিম্ন স্তরে। 7-5 না ভেবে যা মনে আসে তাই করা ওর কাজ। কথাটার সত্যতা প্রমাণ পেল এখন। মিনমিন স্বরে বলল, সরি। অভিকের রাগ যেন কমার বদলে যেন আরো বেড়ে গেল। কাল সকালে শিরোনাম হওয়ার পর সরি বলে সব ঠিক হয়ে যেত? কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবা উচিত। বিপদ ঘটে গেলে তখন সরিটা মলম হয়ে আসবে না। বি ম্যাসিউর তাহিয়া। ভয়ে অন্তরাত্মা কাঁপছে তাহিয়ার। অভিকের ধমক ধমকানিতে প্রাণ ভোমরা উড়ে যাওয়ার উপক্রম। পাণ্ডু বর্ণ হয়ে গেল মুখ। উত্তর দিলেও দোষ, না দিলেও দোষ। কি করবে সে? দোয়া ইউনুস করে ধীর স্বরে বলল, সরি স্যার, আর এমন হবে না। স্বর থেকে রাগ সরিয়ে গম্ভীর স্বরে কণ্ঠে উত্তর দিল অভিক, ট্রাস্ট মি। শুধু স্যার হলে তোমার এত অবাধ্যতার পর আমি এখন তোমার সাথে থাকতাম না। ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়া লেকচারারের দায়িত্ব নয়। তাহিয়া ফোনটা বাজলো তখন। মাহমুদা ফোন দিয়েছেন, মেয়ের খবর নেওয়ার উদ্দেশ্য তার। ফোন রিসিভ করে কানে দিতেই শান্ত স্বর ভেসে এলো, অনুষ্ঠান শেষ হয়েছে? অভিকের ভয়টা তখনও কাটেনি তাহিয়া। স্বর কাঁপছে, কাপা কাপা স্বরেই জবাব দিল, ফিরছি। অভিক আশেপাশে? রাস্তা থেকে বিদায় দিবি না ওকে, বাসায় নিয়ে আসবি। এখন ফোনটা ওকে দে। তাহিয়া ভীত ঢোক গিল। ফোন অভিকের দিকে এগিয়ে দিল। হাত কাঁপছে থরথর করে। তাহিয়ার ইঙ্গিত বুঝতে পেরে অভিক ফোনটা হাতে নিল, কানে দিয়ে বিনম্র স্বরে সালাম দিল। উত্তর নিয়ে মাহমুদা বললেন, সব ঠিকঠাক? তাহিয়া কোনো ঝামেলা করছে না তো? নিজের মেয়ের স্বভাব সম্পর্কে অজানা নয় মাহমুদার। এই মেয়ে সহজে অভিকের সাথে আসার পাত্রী নয়। তাহিয়ার কাপা স্বর শুনেই অঘটনের আঁচ করেছেন তিনি। সুযোগ পেয়ে হাতছাড়া করল না অভিক। অভিযোগের সুরে বলল, এত রাতে একা আসতে ধরেছিল? আমি নিয়ে যাব বলার পরেও সে থামেনি। বীর বেশে গাড়িতে উঠে যাচ্ছিল, তড়িঘড়ি করে এসে থামিয়েছি। এটাকে যদি ঝামেলার তালিকায় পাঠানো যায়
তবে করেছে ঝামেলা। গেলে কি হতো একবার ভাবুন। একা আসার কথা শুনেই আঁতকে উঠলেন মাহমুদা। ক্রুদ্ধ হয়ে বলেন, বেয়াদবটাকে কষে 2টা চড় বসাও, সোজা হয়ে যাবে একেবারে। কত বড় সাহস! অভিক গম্ভীর মুখে বলল, আমার বংশে কোনো পুরুষ বউদের গায়ে হাত তুলে পুরুষত্ব দেখায় না। এর পরিপ্রেক্ষিতে বেঁচে গেছে সে। টুকটাক কথা বলে ফোনটা রাখলেন মাহমুদা। আনমনেই বললেন, আমার মেয়ের স্বভাব সম্পর্কে জানা আছে বলেই ওর স্বামী হিসাবে তোকেই বাছাই করেছি। বাবার আদর শাসন পায়নি মেয়েটা, তাই বিগড়ে গেছে। তোকে ছাড়া কাউকে ভয় পায় না সে। ওকে ঠিক করার জন্য তুই যথেষ্ট। গায়ে গতরে বড় হয়েছে, মস্তিষ্ক ভরা এখনো বাচ্চামো জেদ সব সরিয়ে ওর মাঝে ম্যাচুরিটি আনার দায়িত্ব তুই ভালোভাবে পালন করতে পারবি বলেই তো তুই আজ আমার মেয়ের জামাই। অভিভাবক হিসাবে শাসন করলেও স্বামী হিসাবে অত্যাচার করবি না, এই ভাবনা আমাকে নিশ্চিন্ত করেছে। বাবাহীন মেয়েটার ছায়া ছিল না, তার ভীষণ একটা ঢাল দরকার যা ওকে সব কিছু থেকে আগলে রাখবে। আমার এই জন্য তোকে ভরসাযোগ্যই মনে হয়। বাবাহীন মেয়েটা ভালো থাকবে তোর কাছে। কথাটা শেষ করে ফোনটা ফেরত দিতে গিয়ে অভিক এক পলক চাইল তাহিয়ার রূপ লাবণ্য মাখা মুখপানে। তাহিয়ার পরনে এখনো তার দেওয়া কালো শাড়িটা, খোপা খুলে চুল ছেড়ে দিয়েছে, বাতাসে উড়ছে, কপালে কালো টিপ, শুষ্ক ঠোঁট জোড়া কাঁপছে, 2 গাল ভয়ে রক্তশূন্য হয়ে আছে। সিএনজির ভেতরে থাকা হলদেটে আলোয় স্পষ্ট ধরা পড়ছে তার ভিতর ঢোক গিলাটা। শ্যামাঙ্গিনীকে চমৎকার লাগছে। অন্তর্ভেদী চাহনিতে পরখ করে দৃষ্টি সরালো। সে স্পষ্ট টের পাচ্ছে তার তপ্ত মস্তিষ্ক শীতল হয়ে যাচ্ছে। শাসনের পর্বটা বোধহয় একটু বেশি লম্বা হয়ে গেছে। মেয়েটা ভয় পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে স্বর থেকে রাগ সরিয়ে শান্ত গলায় বলল, লাঞ্চের পর কিছু খেয়েছিলি? অভিকের কথায় নেতিবাচক মাথা নাড়ালো তাহিয়া। অভিক রাস্তা দেখে নিল। শুনশান এলাকা ছেড়ে জনবহুল এলাকায় চলে এসেছে। হাজার মানুষের চলাফেরা এখানে। কোমল গলায় বলল, সময় তো কম হলো না, খিদে পেয়েছে নিশ্চয়। সামনে একটা রেস্টুরেন্ট আছে, গাড়ি থামাতে বলি, ডিনারটা সেরে নাও। তাহিয়া ভুরু কুচকালো। একটু আগেই না গলা দিয়ে আগুন বেরোচ্ছিল, এখন বরফ বেরোচ্ছে। আশ্চর্য, এই মানুষটা তার ভাবনার বাহিরে। ধমক দিয়ে আবার নরম নরম কথা বলছে। এসবে তার মন গলবে না। সে মাথা নাড়ালো। আপাতত বাড়িতে যাওয়াই তার মুখ্য উদ্দেশ্য। অভিক অবাক হলো না, উত্তরটা তার জানাই ছিল। তবুও সৌজন্যমূলক জিজ্ঞাসা করেছে। মাহমুদা বিয়ে ঠিক হওয়ার আগেই তাহিয়ার অভিভাবকত্ব তার উপরে তুলে দিয়েছেন। অভিভাবক হিসাবে স্ত্রীর খেয়াল রাখাটা তার দায়িত্ব। সেই জোর করলো না, সোজা হয়ে বসে তাহিয়ার দিকে তাকালো। তাহিয়ার মাথাটা সোজা হলেও দৃষ্টি বাহিরের দিকে। তাহিয়ার দিকে পূর্ণ দৃষ্টি মেলে বলল, তুমি যে আজ আমার দেওয়া শাড়িটা পরেছ এবং তা যে আমি পরখ করেছি, এটা কিন্তু আমি বলিনি বা কোনো প্রকার মন্তব্যও করিনি। তবুও আমার সাথে থাকতে এত অস্বস্তি বোধ কেন করছো তুমি? আকস্মিক লজ্জা এসে হানা দিল তাহিয়ার মাঝে। চোখ মুখ খিচে বাইরের দিকে ঘুরে গেল। এখনো বলার বাকি রেখেছে কিছু। এই ভয়েই লোকটার সাথে আসতে চায়নি সে। বিব্রতকর পরিস্থিতিতে পড়ে তাহিয়া হাঁসফাঁস করে উঠল। তৎক্ষণাৎই কিছু বলল না অভিক, শুধু নিঃশব্দে হেসে গেল। খানিক বাদে কপাল চুলকে বলল, শোনো, একটা কথা জানার দরকার। তাহিয়া মাথা সোজা করলো, তবে তাকালো না। মৃদু স্বরে বলুন। পরবর্তী কথা বলার আগে অভিক টাইয়ের নবটা ঢিলে করলো। তারপর ইতস্তভাবে বলল, জাহাঙ্গীর স্যার বিয়ের উপহার হিসাবে হানিমুন প্যাকেজ দেওয়ার পরিকল্পনা এঁটেছেন। আমার মতামত জানতে চাইলে আমি আমার তরফ থেকে নিষেধ করেছি। স্যার সরাসরি তোমার সাথে কথা বলতে চেয়েছিলেন। তোমার অস্বস্তির কথা ভেবে আমি নিষেধ করেছি। এখন স্যার বেশ জোর করছেন তোমাকে জিজ্ঞাসা করে মতামত জানাতে। তোমার ইতিবাচক মতামত থাকলে স্যার টিকিটটা কনফার্ম করবেন। থামলো অভিক, হালকা কেশে বলল, তুমি কি হানিমুনে যেতে ইচ্ছুক? ডিপার্টমেন্টের হেড অবধি পৌঁছে গেছে বিয়ের কথা। অবাক হলো তাহিয়া। অভিকের এহেন বিষয়ে কথা বলায় লজ্জার মাত্রা আরো বাড়ল।
হতবাক হয়ে প্রশ্ন করলো, স্যার বিয়ের কথা জানেন? জড়তা কাটিয়ে হেসে উঠল অভিক। ওর হাসির শব্দ কানে যেতেই আর চোখে তাকালো তাহিয়া। অভিকের এই প্রাণবন্ত হাসিটা ইতিপূর্বে দেখার সুযোগ মেলেনি ওর। মানুষটা হাসতেও জানে, হাসিটা বেশ, হাসলে মানুষটাকে সুন্দর দেখায়। তবে এমন রাশভারী চেহারা নিয়ে ঘোরে কেন? লোকটা কি জানে না যাদের হাসি সুন্দর তাদের সবসময় হাসতে হয়? তড়িৎ চোখ ফিরিয়ে নিল তাহিয়া। হৃৎপিণ্ড লাফাচ্ছে, ভয়ে নাকি অন্য কোনো অনুভূতিতে। অভিক হেসে বলল, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার বিয়েতে বর পক্ষের একজন সাক্ষী ছিলেন জাহাঙ্গীর আলম। তিনি কিনা বরের ঘনিষ্ঠ গুরুজন হিসাবে বিয়েতে উপস্থিত ছিলেন। অভিকের রাগ মেশানো কথায় হতবাক হয়ে গেল তাহিয়া। বিস্ময়ের সাথে প্রশ্ন করলো, বিয়েতে স্যার উপস্থিত ছিলেন? আমার সাথে দেখা হলো না কেন? অভিক লাগড় গলায় বজায় রেখেই বলল, আপনি তখন আপনার বেডরুমে কাঁপাকাঁপি ঘামাঘামিতে ব্যস্ত ছিলেন বলে আমার পরীক্ষীয় অতিথিরা আপনার সাথে দেখা না করেই ফিরে গেছেন। তবে স্যার দোয়া দিয়ে গেছেন আমাকে, আমি ফরওয়ার্ড করে দিয়েছি। জীবনে প্রথমবার বিয়ে করছি, তাও অনাকাঙ্ক্ষিত একজনকে। অস্বস্তি তো হবেই, তাই বলে সেই নিয়ে ঠাট্টা করতে হবে? সোজাসাপটা উত্তর দিলেই তো হয়। কলেজে তো স্যার মেপে মেপে কথা বলেন, কিছু জিজ্ঞাসা করলে নৈবেত্তিক প্রশ্নের মতো এক কথায় উত্তর দেন। কিন্তু বিয়ের পর থেকে আমার একটা কথার উত্তরে হাজারটা কথা শুনিয়ে দেন। বদ লোক একটা। এমন ভাবনার বিচরণে তাহিয়ার মাথায়। তাহিয়াকে রাগ রাগ ভঙ্গিমায় ফোঁস ফোঁস করতে দেখে অভিক মূল কথায় ফিরে গেল। স্যার কি নিষেধ করে দেব? এই অস্বস্তিপূর্ণ মনে অভিকের সাথে হানিমুনে যাওয়া সম্ভব নয় তাহিয়ার পক্ষে। সে ইতিবাচক মাথা নাড়ালো। অভিক বলল, ঠিক আছে, আমি স্যারকে নিষেধ করে দেব। বাকি পথ কথা হলো না। সিএনজি গন্তব্য এসে দাঁড়ালে নেমে পড়লো দুজন। ভাড়া মিটিয়ে অভিক সময় দেখলো 11টা বাজতে চলেছে। তাহিয়ার উদ্দেশ্যে বলল, ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, আপু ফোন দিয়ে বলল তুমি একটা জিনিস দিবে আমায়, কি যেন পাওনা টাকা, যাওয়ার সময় নিয়ে যেতে বলল। আমি চলে যাচ্ছি, কি দিবে দিয়ে দাও। হাত বাড়ালো অভিক। পাওনার কথাটা শুনে সকালের কথা মনে পড়লো তাহিয়ার। কথা এত দূর অবধি এসে যাবে ভাবেনি সে। লজ্জায় মূর্ছা যাওয়ার উপক্রম। স্যার কি জানে না এই পাওনা যে হাতে দেওয়া যায় না? জানে না বোধ হয়, জানলে হাত বাড়াতো না। গেটের পাশে পিলারে আটকানো লাইটের ক্ষীণ আলোয় তাহিয়া ইতস্ত ভাব দেখে অভিক ভুরু কুচকালো। কি দেবে দাও, আমার আবার বাসায় ফিরতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। না পেরে কথা ঘুরালো তাহিয়া। মৃদু স্বরে বলল, বাসায় চলুন, মা আপনাকে নিয়ে যেতে বলেছেন। থমকালো অভিক, ভুরু কুচকে তাকিয়ে রইল খানিকক্ষণ। আকস্মিক হেসে উঠল। সে হাসির চমৎকার শব্দ হলো। তাহিয়া আর চোখে তাকালো, তড়িৎ দৃষ্টি নামালো। ভীষণ জ্বালাচ্ছে হাসিটা। ভুরু কুচকালো। অভিকের হাসির কারণ ধরতে পারছে না সে। অভিক হাসি থামালো। ঠোঁট কামড়ে আলতো স্বরে বলল, এত অবুঝ হলে হবে? বড় হয়েছো, বিয়ে হয়েছে, এখন কথা বলার আগে পরে ভাবতে হবে তো নাকি? তোমার অবুঝপানাকে আমি গম্ভীরভাবে নিয়ে নিলে তুমি সইতে পারবে না। এবারও অভিকের কথায় সারমর্ম ধরতে পারল না তাহিয়া। দৃষ্টি অবনত রেখেই বলল, মানে? অভিক মনে মনে বিরক্ত হলো। মেয়েটা এত অবুঝ কেন? সব কথা বুঝিয়ে দিতে হয়। বিরক্ত সরিয়ে ধীর স্বরে বলল, একসাথে থাকতে হবে বলে হানিমুনে যেতে চাইছো না, অথচ এই অবেলায় বাসায় যেতে বলছো। এখন বাসায় যাওয়ার মানে বোঝো? তাহিয়ার মিনিট খানিক সময় লাগলো অভিকের কথার মানে বুঝতে। সারমর্ম বোধগম্য হতেই চোখ মুখ খিচে ধরলো। অভিক হেসে বলল, কিছু ব্যাপারে আন্টির মতামতের চেয়ে তোমার মতামত অধিক গুরুত্বপূর্ণ। তোমার একান্ত মতামত, যাতে থাকবে না কোনো চাপ, দ্বিধা, অস্বস্তি, ভয়। আমি সেই মতামতের অপেক্ষায় থাকব। থেমে বলল, আর একটু সহজ হও, একটু মানসিকভাবে বড় হও, এখন বাসায় যাও। টিউবলাইটের খ্যাতমাত্রা মস্তিষ্কের অধিকারী তাহিয়া এই কথার সারমর্ম বোধগম্য হলো না। সারমর্ম
বের করতে করতে বিল্ডিং এর দিকে পা বাড়ালো। বিল্ডিং এর সামনে খালি জায়গা, আশেপাশে কোনো মানুষ নেই। আজকাল এত তাড়াতাড়ি ঘুমিয়ে যায় মানুষ, নাকি সন্ধ্যা হলেই ঘরে ঢুকে পড়ে? কেমন ভুতুড়ে জায়গা লাগছে অন্ধকারে। গেটে দারোয়ানও নেই। গেটের কাছে পিলারে একটা লাইট জ্বালানো, সেটার আলো বিল্ডিং অবধি যাচ্ছে না। চারিদিকে চোখ বুলিয়ে অভিক বলল, ভয় পাবে? আমি বাসা অবধি দিয়ে আসবো। থেমে গেল তাহিয়া, পেছনে না ফিরে মাথা নাড়ালো। অভিক বলল, ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করো, আমি দাঁড়িয়ে আছি, বাসায় গিয়ে কল দিবে। তাহিয়া ফ্ল্যাশ লাইটটা অন করে পা বাড়ালো। তাহিয়ার পক্ষ থেকে বার্তা না আসা অবধি গেটেই দাঁড়িয়ে রইল অভিক। বাসায় গিয়ে মেসেজ করলো তাহিয়া। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ির পথে রওনা হলো অভিক। সাদা অ্যাপ্রনের পকেটে হাত গুজে অফিস রুমের ভেতরে উকিঝুঁকি দিচ্ছে তাহিয়া। উদ্দেশ্য, অভিক কলেজে এসেছে কিনা তা যাচাই করা। আজ প্রথম ক্লাসটা অভিকের, আর মাত্র 20 মিনিট বাকি আছে ক্লাসের। মীরা, শৈলী কেউ এখনো আসেনি। তাহিয়ার ভাবনা, অভিকের অফিস রুমে না থাকলে ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে বান্ধবীদের অপেক্ষা করবে। মীরা, শৈলী এলে তাদের নিয়ে বেরিয়ে যাবে। প্রথম ক্লাস শেষ হলে ফিরবে। অভিকের ক্লাস করবে না। যদি অফিস রুমে থাকে তবে কাল বিলম্ব না করে এখনই বেরিয়ে যাবে। গ্যালারিতে বসে ভেলপুরি খেতে খেতে দুই বান্ধবীর আগমনের প্রহর গুনছে। সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করেও অফিস রুমের ভেতরে অভিককে দেখল না। ফারদিন স্যার সহ আরো কয়েকজন স্যার বসে আছেন। অভিকের ডেস্ক খালি, বোধহয় আসেননি এখনো। তাহিয়া হাঁপ ছাড়লো। এবার নিশ্চিন্ত মনে কিছুক্ষণ থাকা যাবে। প্রসন্ন হেসে ঘুরে দাঁড়ালো। পা বাড়াতে গিয়েও সম্মুখে দাঁড়ানো মানুষটাকে দেখে থেমে যেতে হলো। তার থেকে 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে অভিক, চোখে মুখে পেশাগত গাম্ভীর্য। ভুরু কুচকে তাকিয়ে আছে তাহিয়ার দিকে। অভিককে দেখে ভীত ঢোক গিলে শটান হয়ে দাঁড়িয়ে গেল তাহিয়া। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এই প্রবাদের বাস্তব রূপ দেখছে যেন। চারিদিকে চোখ বুলিয়ে অভিক বলল, আমাকে খুঁজতেছ? তাহিয়া বিব্রত বোধ করলো। তির্যক চাহনিতে তাকালো এদিকে ওদিকে, তারপর নেতিবাচক মাথা নাড়ালো। অভিক ওর মনোভাব ধরতে পারলো ঠিকই। রাশভারী গলায় বলল, অভিক এখনো কলেজে আসেনি। এটা সম্ভবত ওর আত্মা হবে। অ্যাটেন্ডেন্স দিয়েই চলে যাবে, ক্লাস করবে না। ক্লাস ব্যাংকের চিন্তা বাদ দিয়ে এবার নিশ্চিন্ত মনে ক্লাসে যাও। ধরা পড়ে কাচুমাচু করলো তাহিয়া। লোকটা এত চতুর, ক বলতে কলকাতা বুঝে ফেলে। একটু সহজ সরল হলে কি হতো, কি সুন্দর পাশ কাটিয়ে চলে যেতে পারতো। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অভিক ধমকে উঠল, যাও, ক্লাসে তোমার উপস্থিতি চাই, না পেলে ভালো হবে না, ফাজিল। তাহিয়া ক্লাসের দিকে পা বাড়ালো। 1 কদম বাড়াতেই মীরা দৌড়ে এলো। মাত্র এসেছে সে। বান্ধবীকে দেখে তাহিয়া রাগে ফোঁস করে বলল, গ্রাজুয়েশন শেষ করে আমি টিচার হব, তারপর এই স্যারের ছেলে মেয়েকে পিটিয়ে সব ধমকের প্রতিশোধ নিব, দেখে নিস। বিয়ের আগে প্রায়শ এই কথা বলতো তাহিয়া। অভিকের ওপর ক্ষোভ থেকে সে সিদ্ধান্ত নিয়েছে অভিকের সন্তানদের মাধ্যমে প্রতিশোধ নিবে সে। অভিক যখন ক্লাসে ধমক দিত তখনই বলতো কথাটা। এখনো অভ্যাসবশত ভাবে বলে ফেলেছে, আগে পরে কিছুই ভাবেনি। অফিস রুমের দরজায় দাঁড়িয়ে থাকায় তাহিয়ার ক্ষোভজনিত কথাটা কানে গিয়ে পৌঁছালো অভিকের। সে ভুরু কুচকালো। ফাজিল মেয়েটা আদৌ জানে সে কি বলছে? এই কথার বর্তমান ব্যাখ্যা কি? হাসিও পেল তাহিয়ার অবুঝপনা শপথ শুনে। কি অদ্ভুত শপথ মেয়েটার। ডেস্কে বসেই আনমনেই হাসলো সে। ক্লাসে বসে রাগে ফুসফুস করছে তাহিয়া। মীরাও সঙ্গ দিচ্ছে। ক্রুদ্ধ গলায় অভিকের বিরুদ্ধে অভিশাপের পর্ষা সাজিয়ে বসেছে। অভিকের ওপর ভীষণ অসন্তুষ্ট সে। এই সারটা জীবনেও ঠিক হলো না। ভেবেছিলাম বিয়ের পর বউয়ের শাসানি খেয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হলো না। বউটাও কেমন, স্বামীকে শাসন করতে পারে না, সারাক্ষণ ধমকের উপরে রাখলে ঠিক হয়ে যাবে। রাগের মাঝে তাহিয়া তাচ্ছিল্যের হাসি দিল। বিড়বিড় করে বলল, বউ দিবে ধমক? বউ নিজেই তো ভয়ে আড়ষ্ট। মনের কথা মনেই চেপে বলল,
স্যারের বউ রাগ দেখানোর মতো নাও তো হতে পারে। মীরা কথাটা হওয়ায় উড়িয়ে দিল। হিটলার স্বভাবী মানুষের কপালে হিটলারই বউ মেলে রে। স্যারের বউ স্যারের মতো জাদ্রেল হবে, হতেই হবে, নয়তো স্যারকে ধমক দিয়ে সোজা করবে কে, নাকে দড়ি বেঁধে ঘোরাবে কে? আমি তো দোয়া করি স্যারের বউ যেন দুনিয়ার সবচেয়ে রাগী, জেদি, অবাধ্য, কঠিন মানুষ হোক, আমাদের সব ধমকের বদলা নিবে সে। বউ ভালো হলেও খারাপ হয়ে যাক, এই বদলোক নবীনবরণের দিন সকালে ক্যাম্পাসে আসতে না আসতেই আমাকে ধমক দিয়েছে। আল্লাহ বিচার করবে, এই লোকের ভালো হবে না, তুই দেখে নিস। সব ক্ষোভ ঢেলে দিল মীরা। তাহিয়া প্রতিবাদ করে উঠল, স্যারের বইয়ের সম্পর্কে বলবি না, বেচারি নিরীহ ভোলা ভালা মানুষ, তার কোনো দোষ নেই। মীরা ভুরু কুচকাল, তুই আজ উল্টো গান গাইছিস যে? আর তুই কিভাবে চিনিস স্যারের বউকে? আমি আমাকে চিনব না? বিড়বিড় করে কথাটা বলে ও উচ্চ স্বরে বলল, চিনি কোনো একভাবে, বাদ দে সমস্ত। কথা ঘোরালো তাহিয়া। ফোন হাতে নিয়ে দেখলো অভিকের নাম্বার থেকে মেসেজ এসেছে। ওপেন করে চোখ বোলালো, তুমি যদি টিচার হতে পারো তবে আমি আমার সন্তানকে তোমার কলেজেই ভর্তি করাবো। এরপর তুমি যদি তোমার সন্তানকে পিটিয়ে শোধ তুলতে পারো তবে আমি কোনো আপত্তি করব না, কথা দিচ্ছি। বার কয়েক মেসেজটা পড়ে সারমর্ম বোধগম্য হলো তাহিয়ার। তখন কথাটা শুনে ফেলেছে লোকটা। এবার কি হবে, কি ভাববেন উনি? সন্তানের কথা আশায় লজ্জা বেড়ে গেল দ্বিগুণ। নিজের মাথায় চাটা মারল, কথাটা বুঝে শুনে বলবি তো। এই মেসেজের পর অভিকের সামনে বসে ক্লাস করা যায় না। তড়িৎ উঠে দাঁড়ালো তাহিয়া, মীরাকে নিয়ে অভিকের অগোচরে বেরিয়ে এলো। চোখে মুখে বিরক্তির আভা ফুটিয়ে বসে আছে তাহিয়া, দৃষ্টি হাতে ধরা হালকা গোলাপি রঙা কাতান শাড়ির ওপর। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে সোনার গহনা। এত ভারী শাড়ি গহনা পরে তাকে এখন যেতে হবে অবনীর বাসায়। অবনীর ছেলে অয়নের জন্মদিন উপলক্ষে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অভিকের স্ত্রী হিসাবে অনুষ্ঠানের বিশেষভাবে আমন্ত্রিত তাহিয়া এবং তার পরিবার। অসুস্থ শরীর নিয়ে যাওয়া সম্ভব নয় মাহমুদার, তুহিনও যাবে না, বাকি রইল তাহিয়া। অবনী, তানভীর দুজনেই বেশ কয়েকবার ফোন করে যেতে বলেছেন। ছোট্ট অয়নও ফোন করে মামিকে দাওয়াত দিয়েছে। সবার অনুরোধ ফেরাতে না পেরে রাজি হলো তাহিয়া। যাওয়া অবধি ঠিক ছিল, ঘটনার রং বদলালো মাহমুদার কথায়। নীলিমার দেওয়া কাতান শাড়ি পরে যা, সাথে সোনার গহনা পরবি। প্রথমবার অভিকের স্ত্রী হিসাবে অবনীর বাসায় যাচ্ছিস, শাড়ি না পরলে বেমানান লাগবে। তাছাড়া তুই নতুন বউ, নতুন বউদেরকে শাড়ি পরতে হয়। শুনেই বিরক্তিতে মুখ কুঁচকে এলো তাহিয়ার। শাড়িটা ধরে দেখেছে, ভীষণ ভারী। এত ভারী শাড়ি গহনা পরে কিভাবে থাকবে? নবীন বরণের শাড়ি দুটো পাতলা ছিল বিধায় অনায়াসে সামলাতে পেরেছে। এটা কিভাবে সামলাবে? মাকে কত করে বলল জর্জেট শাড়িটা পরে যাবে, মায়ের তাতেও আপত্তি। মেয়েকে হাত পা গুটিয়ে বসে থাকতে দেখে নিজ উদ্যোগে শাড়িটা পরিয়ে দিলেন। অতঃপর একে একে সোনার সীতাহার, ছোকার, কানের দুল, চুড়ি পরিয়ে দিলেন। এসব নীলিমার দেওয়া। খোপা করে ভারী প্রসাধনী মুখে ঢাকলো। সাজগোজ পর্বের সমাপ্তি টানার পর উঠে দাঁড়ালো তাহিয়া, অস্বস্তি ভরা গলায় বলল, এভাবে কিছুক্ষণ থাকলেই দম বন্ধ হয়ে আসবে আমার। অনুষ্ঠানে শেষ অবধি কিভাবে থাকবো মা? একটা ব্যাগে ভারী কাজের 3 পিস ঢুকিয়ে দিয়ে মাহমুদা বললেন, 3 পিস দিয়ে দিয়েছি, বেশি অস্বস্তি হলে চেঞ্জ করে নিস। এভাবেও বাসায় গেলে হবে। থেমে বলেন, এই ভারী সাজের সাথে চশমাটা বেমানান লাগবে, চশমাটাও ব্যাগে দিয়ে দিয়েছি, অনুষ্ঠান শেষ হলে পরে নিস। তাহিয়া বাধ্য মেয়ের মতো করে সাই জানালো। অভিক এলো বেশ কিছুক্ষণ পর, ঘড়ির কাঁটায় তখন 4টা ছুঁই ছুঁই। অভিক গেটে দাঁড়িয়ে তাহিয়াকে কল দিল। রিসিভ হতে ভনিতা ছাড়াই বলল, আমি গেটে দাঁড়িয়েছি, নিচে নেমে এসো। অভিকের ফোন পেয়ে নিচে নেমে এলো তাহিয়া। অভিকের দৃষ্টি একদিকেই ছিল। এতক্ষণে দৃষ্টির তীক্ষ্ণ ভাব না থাকলেও এই পর্যায়ে এসে তীক্ষ্ণতায় এলো। মেয়েটাকে আজ অন্য রকম লাগছে, কেমন যেন বউ বউ ভাব ফুটে উঠেছে তার মাঝে। অভিকের তাকিয়ে থাকায় মাঝে ধীর পায়ে তাহিয়া এসে দাঁড়ালো পাশে। ওর দৃষ্টি ধুলো মাখা রাস্তার বুকে।
তাহিয়ার এক হাতে পার্স আর অন্য হাতে কাপড়ের ব্যাগ। রিক্সা দাঁড় করানো অভিকের পাশে। তাহিয়ার দিকে হাত বাড়িয়ে অভিক বলল, ব্যাগ আমায় দিয়ে রিক্সায় ওঠো তুমি। তাহিয়া বিনা বাক্যে রিক্সায় উঠে বসলো। অভিক বসলো তার পাশে। মাঝে কিছুটা দূরত্ব। সিএনজি স্টেশনে গিয়ে রিক্সা থামলো। অভিক আগে নেমে গেল। তাহিয়ার শাড়ি সামলিয়ে নামতে কষ্ট হচ্ছিল দেখে হাত বাড়ালো। আমার হাতটা ধরো। বাড়ানো হাতের দিকে এক পলক তাকালো তাহিয়া। দ্বিধাময় মনেই হাতে হাত রাখলো। অভিকের সাহায্যে এখন সত্যি তার প্রয়োজন। প্রথম স্পর্শে হৃৎপিণ্ডটা কেমন যেন লাফিয়ে উঠল তাহিয়ার। আজ ভয় নয়, লাজুক অনুভূতি হলো। লজ্জার মাত্রাটাও গাঢ়তর হলো। গাল লাল হলো। তার লজ্জার মাঝে দুটো শক্তপোক্ত হাত তাকে ধরে নামালো। অভিক ভাড়া মিটিয়ে তাহিয়ার হাত ধরেই সিএনজিতে উঠল। পাশাপাশি বসার পর তাকালো তাহিয়ার পানে। লজ্জারাঙা বউকে বেশ লাগছে। স্মিত হাসলো সে। ঠিক গোধূলির লগ্নে অবনীর বাসায় গিয়ে পৌঁছালো। দরজা খুলে নব দম্পতিকে দেখে প্রসন্ন হাসলো অবনী। তাহিয়াকে জড়িয়ে ধরেই বলল, হো মা, তোকে তো একেবারে বউ বউ লাগছে রে। তাহিয়া লাজুক হাসলো শুধু। নীলিমা এসে আগলে নিলেন। ক্লান্ত দেখাচ্ছে তাকে। হাই, ভেতরে বসবি। পুত্রবধূর গায়ে দেওয়া শাড়ি গহনা দেখে মনে শান্তি বিরাজ করলো। তাহিয়া নিজে থেকেই বলল, আঙ্কেল কোথায়? ওনার সাথে দেখা করে যায়। বসার ঘরে আয়। নীলিমা পুত্রবধূকে নিয়ে গেলেন সেখানে। রেজাউল আহমেদকে দেখে প্রসন্ন হেসে সালাম দিল তাহিয়া। বাবার মৃত্যুর পর নীলিমার সাথে প্রায়ই যেতেন বাসায়। তাহিয়াকে ঘুরতে নিয়ে যেতেন, হরেক খেলনা কিনে দিতেন, নিজের সন্তানের মতো করে আদর করতেন। এই মানুষটাকে প্রিয়দের তালিকায় তুলেছে ছোটবেলাতেই। তার বছর কয়েক পর কাজের ব্যস্ততায় আসা হয় না। কালে ভদ্রে দেখা হয়। দেখা হলেই মা ডেকে কথা বলেন। শুনে তাহিয়ার মনটা স্নিগ্ধ হয়ে আসে। রেজাউল আহমেদ তাহিয়াকে দেখে উঠে দাঁড়ালেন। আনন্দিত গলায় বলেন, কেমন আছিস মা? ভালো। আপনি ভালো আছেন? সুমিষ্টি হেসে বলল তাহিয়া। রেজাউল আহমেদ হাসলেন। হাসি ভালো। তা তুই তো এখন আমার ছেলের বউ হয়ে গিয়েছিস। তোকে এখন তুই করে সম্বোধন করলে তোর আপত্তি টাপত্তি আবার থাকবে না তো? শব্দযোগে হাসলো তাহিয়া। না, আপনি তুইতেই থাকুন না, আমার কোনো আপত্তি টাপত্তি থাকবে না। শ্বশুরের সাথে আলাপ শেষে নীলিমা পুত্রবধূকে অবনীর শ্বশুর বাড়ির লোকজনের সাথে পরিচয় করিয়ে দিল। সবাই যখন ওকে অভিকের বউ সম্বোধন করছিল তখন তাহিয়ার ভীষণ লজ্জা লাগছিল। তাহিয়াকে অবনী শোবার ঘরে বসিয়ে নীলিমা চলে গেলেন। অভিক খানিক বাদে এলো। তখনও রুমে কেউ ছিল না। এসে আলতো স্বরে বলল, আমি বসার ঘরে আছি, কোনো সমস্যা হলে বা কিছু লাগলে বলবে, সরাসরি বলতে না পারলে মেসেজ দিবে, ঠিক আছে? তাহিয়া সাই জানালো। অভিক চলে গেল বসার ঘরে। খানিক বাদে নীলিমা এসে নাস্তা দিয়ে গেলেন। তার দেখা মিলল না আর। সময় বাড়ার সাথে সাথে অতিথি আসতে শুরু করলো। অবনীদের 4 বেডের ফ্ল্যাটটায় কম করে হলেও 50 জন মানুষের উপস্থিতি দেখা গেল। সবাই অবনীর শ্বশুরবাড়ির আত্মীয়। অবনীর রুমেও মানুষ ভর্তি হলো। সবাই অপরিচিত, অচেনা লোকের ভিড়ে পড়ে রইল এক কোণে। ছোট বাচ্চাদের চেঁচামেচি, মহিলাদের উচ্চ স্বরে বলা কথা, হলরুমের সাউন্ড বক্সে বাজানো গানের আওয়াজ, সব একসাথে হয়ে ধাক্কা খেলো তাহিয়ার মাথায়। চশমাটাও পরেনি, যার ফলে মাইগ্রেন এসে হানা দিতে সময় লাগলো না, ক্ষণে ক্ষণে বেড়ে গেল। অবনী আর নীলিমা ব্যস্ত অতিথি আপ্যায়নে। অভিক বসার ঘরে বসা। অসুস্থতার পাশাপাশি একাকিত্ব এসে হানা দিল তাহিয়ার মাঝে। অথচ রুমটায় 20-30 জন মানুষ উপস্থিত। তবুও সে একা এই অচেনা সমাজে, আপন কেউ নেই তার। আসার সময় মাহমুদা বারবার সতর্ক করেছে, বেশি এদিকে ওদিকে ঘুরবি না, এক জায়গায় বসে থাকবি, আর ঘোমটাটা টেনে রাখবি মাথায়। মায়ের কথা মাফিক লম্বা ঘোমটাটা টেনে সংকুচিত হয়ে বসে আছে তাহিয়া। উঠতেও পারছে না। শাড়ি গহনার দম বন্ধ হয়ে আসছে। তাহিয়ার কান্না পাচ্ছে। একরাশ অসহায়ত্ব ঘিরে ধরলো ওকে। অভিকের মেসেজ এলো খানিক বাদে, সব ঠিকঠাক, কোনো সমস্যা হচ্ছে না তো? প্রাণ ফিরে এলো তাহিয়ার।
এক মুহূর্তের জন্য মনে হলো অভিককে তার আপন মানুষ। এই মানুষটাকে বলাই যায়। সে দুর্বল হাতে লিখল, আমার ব্যাগটা এনে দিবেন? অভিক বার্তা এলো তৎক্ষণাৎই, না তা না হয় দিলাম। কোনো সমস্যা হয়েছে? মাথা ব্যথা করছে, চশমাটা লাগতো। অভিকের বার্তা আর এলো না। মিনিট খানেকের পর স্বয়ং হাজির হলো ও। চারিদিকে চোখ বুলিয়ে এক কোণে জড়সড় হয়ে বসে থাকা তাহিয়াকে দেখে ভুরু কুচকালো। মেয়েটা এতক্ষণ এইভাবে বসে আছে। কাছে গিয়ে ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলো, এভাবে বসে না থেকে আমাকে বলতে। মহিলা মণ্ডলে পুরুষদের আসা যাওয়া বেমানান, তাই আসতে পারিনি। তোমার মেসেজের অপেক্ষায় ছিলাম। তাহিয়া তড়িঘড়ি করে চশমাটা পরে নিল চোখে। চশমা ভেদ করে চোখ খুলে তাকালো সে। চোখ জোড়া জলে টইটম্বুর, মাস্কারার ছোঁয়ায় পল্লবের পানিতে মাখা। অভিক সচেতন চোখে পুরো ব্যাপারটা পরখ করলো, তারপর উদ্বিগ্ন স্বরে বলল, বেশি ব্যথা করছে? তাহিয়া ইতিবাচক মাথা নাড়ালো। অভিক চারিদিকে কোলাহল পরখ করে বলল, এই কোলাহলে থাকলে মাথা ব্যথা বাড়বে বই, কমবে না। উঠে এসো। কোথায়? বাসা ভর্তি মানুষ, এত মানুষের ভিড়ে কোথায় যাব? উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলো তাহিয়া। অভিক বলল, নিরিবিলি জায়গায় যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, তুমি শুধু রুম থেকে বের হও। তাহিয়া হাত ধরে ভিড় ঠেলে বেরিয়ে যেতে নিল অভিক। দরজায় দেখা হলো অবনীর মামি শাশুড়ির সাথে। অভিকের সাথে তাহিয়াকে দেখে বলল, কে? আমার ওয়াইফ। সরল শিরাকারোক্তি অভিকের। তাহিয়ার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল আকস্মিক। মনের কোথাও ভালো লাগার জন্ম নিল। তাহিয়াকে নিয়ে বাসা থেকে বের হলো অভিক। বাসার সামনে দাঁড় করিয়ে গেল নিচে। ফার্মেসি থেকে ঔষধ আর মুদি দোকান থেকে পানির বোতল নিয়ে এলো। বোতলের ক্যাপ খুলে তাহিয়ার হাতে দিল। বোতলের ক্যাপ খুলে তাহিয়ার হাতে দিল। ঔষধটা অবধি খোসা ছাড়িয়ে দিল। তাহিয়ার চোখ দুটো চেপে দাঁড়িয়ে আছে। আঙ্গুলের ফাঁকে দৃষ্টি মেলে তাকিয়ে আছে অভিকের দিকে। অভিকের উদ্বিগ্নতা দেখছে অবাক চোখে। লেকচারার হিসেবে গম্ভীর হলেও স্বামী হিসেবে মানুষটা প্রাণবন্ত এবং যত্নবান। ঔষধ খাওয়ার পর তাহিয়া বাসায় ফিরতে নিল। অভিক বলল, সাদে যাবা? আসো। বিরক্তি না করে অভিককে অনুসরণ করলো তাহিয়া। ছাদে পা রাখতেই এক ফালি নির্মল বাতাস এসে ছুঁয়ে দিল তাহিয়াকে। আধারি নিস্তব্ধতা ছেয়ে আছে ছাদটায়। আশেপাশের বিল্ডিং এর জানালা ভেদ করে ক্ষীণ আলো এসে পড়ছে এক কোণে। তাহিয়া রেলিং ঘেঁষে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেল। এখন আর আওয়াজ কানে বাড়ি খাচ্ছে না। অভিক ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে নিঃশব্দে পুরো ছাদ হাঁটছে। তাহিয়া ভুরু কুচকালো। কি খুঁজছে লোকটা? হাঁটা থামিয়ে এক জায়গায় গিয়ে দাঁড়ালো অভিক। তাহিয়ার দিকে আলো ফেলে বলল, এদিকটায় এসো। তাহিয়া নিঃসংকোচে গেল সেই দিকে। গুছিয়ে রাখা গোটা বিশেক ইট রাখা, উচ্চতা হাঁটু অবধি হবে, প্রশস্ততায় একজন মানুষ বসা যাবে। অভিক ইটের ওপরে আলো ফেলে বলল, এখানে বসতে পারবে। তাহিয়া ভালো করে দেখে বলল, ময়লা না? অভিক পকেট হাতলে একটা টিস্যু বের করলো, ইটের উপরে বিছিয়ে দিয়ে বলল, এখন ছাদে কেউ আসবে না, ঘোমটা ফেলে নিঃসংকোচে চোখ বন্ধ করে বসে থাকো, বেটার ফিল হবে। আপনি? তুমি বসো, আমার দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে, আলতো স্বরে বলল অভিক। অথচ তাহিয়া স্পষ্ট খেয়াল করেছে লোকটা ক্লান্ত। পাঁচতলা বেয়ে ওঠানামা করেছে দুবার, শুধুমাত্র বসার জায়গা না থাকায় বসছে না লোকটা। বাবা ছিল না, মাও একা মানুষ করেছে তাকে। মায়ের মতো কেউ তার সুবিধা অসুবিধার সূক্ষ্ম খেয়াল রাখেনি। তার অসুস্থতায় মায়ের মতো কাউকেই উদ্বিগ্ন হতে দেখেনি সে। এই সন্ধ্যায় প্রথম খেয়াল করলো মা ছাড়া কারোর চোখে তার জন্য উদ্বিগ্নতা, ভাবুকতা এবং যত্নাভাব। তা তাকে বুঝিয়ে দিচ্ছে মায়ের মতো আগলে রাখার কেউ আছে তোমার, যে কিনা নিজের মানুষ, একান্ত আপন মানুষ। ফোনের মৃদু আলোয় অভিকের মুখপানে চেয়ে কত কি না ভাবলো তাহিয়া। চোখে নেই ভয়, জড়তা। অভিক হয়তো ঘুণ অক্ষরেও টের পাবে না তার এই উদ্বিগ্নতা তাহিয়ার মনে ঠিক কতটা প্রভাব ফেলেছে, কতটা স্থান দখল করেছে। স্বরের নিস্তব্ধতার চাদর জড়িয়ে বসে আছে তাহিয়া। চোখ বন্ধ তার। ব্যথার তীব্রতাকে আধারে বিলীন করার চেষ্টায় মত্ত সে, কিন্তু আদৌ সফল হচ্ছে? এই যে
সম্মুখে দাঁড়ানো মানুষটা উদ্বিগ্ন মনে তাকে ঔষধ খাইয়ে ছাদে নিয়ে এলো, শুধুমাত্র তার অসুস্থতা কমবে বলে। কিন্তু আদৌ কমলো? টের পাচ্ছে না তাহিয়া, বরং ক্ষণে ক্ষণে তীব্রতা টের পাচ্ছে। তাহিয়া মনে মনে কত কত প্রার্থনা করছে তার ব্যথা নিরাময় হয়ে অভিকের চিন্তা দূর হয়ে যাক, কিন্তু সেটাও হচ্ছে না। বাসায় গিয়ে ঘুমে বিভোর হওয়া ছাড়া এই পীড়া শেষ হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অভিককে চিন্তার সাগরে মাছ থেকে তীরে আনতে হলেও বাসায় যাওয়া প্রয়োজন। তাহিয়া নিজের অবস্থার পরিবর্তন না করেই জিজ্ঞাসা করলো, বাসায় কখন যাব? তাহিয়ার পাশের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে অভিক, এক হাত প্যান্টের পকেটে, অন্য হাত পেট বরাবর তোলা, হাতের মুঠোয় ফোন, দৃষ্টি ফোনের দিকে নিবদ্ধ। মাঝে মাঝে ফোন থেকে দৃষ্টি সরিয়ে তাহিয়াকে পরখ করছে। মেয়েটা চোখ বন্ধ করে কেমন যেন নিশ্চুপ হয়ে বসে আছে, একটু নড়চড় অবধিও করছে না। ব্যথার পরিমাণ কি এতটাই বেশি? জানতে উদ্বিগ্ন হলো মন। সে ধীর স্বরে প্রশ্নের উত্তরে করলো, ব্যথা বেড়ে গিয়েছে? তাহিয়া নড়ে চড়ে বসলো, নেত্র পল্লব আলাদা করে তাকালো অভিকের দিকে। অভিকের চোখে মুখে ভাসছে হাজার অভিপ্রায়। এই অভিপ্রায়ের কেন্দ্রবিন্দু সে। নিজের জন্য কারোর চোখে উদ্বিগ্নতা দেখে ভালো লাগছে, তবে সেই চিন্তার রেখা গাঢ় করতে ইচ্ছে হলো না তাহিয়ার। সঙ্গীর চিন্তা কমাতে কৃত্রিম হেসে বলল, এতটাও না, বাসায় গিয়ে ভালো করে ঘুম দিলেই সেরে যাবে। তৎক্ষণাৎই উত্তর দিল না অভিক, ফোনে চোখ রেখে ভাবনায় ডুব দিল। ফোনের সাদাটে আলো এসে পড়ছে অভিকের চোখে মুখে। তাহিয়া অপলক চেয়ে রইল অর্ধাঙ্গের পানে। ল্যাভেন্ডার কালারের টি শার্টে ভালোই দেখাচ্ছে লোকটাকে। এই গম্ভীর দেখাচ্ছে না, আবার প্রাণবন্তও দেখাচ্ছে না। দুটোর মধ্যবর্তী একটা আভা তার মুখে। কপালে চিন্তার ভাঁজ ফেলে উদাসী চেহারায় ফোন দেখছে। চেহারা থেকে চিন্তার রেখা সরে গেলে তাকে প্রাণবন্ত দেখাবে, তখন বোধহয় দেখতে আরো বেশি ভালো লাগবে। ভাবনার সমাপ্তি টেনে অভিক বলল, 9টা বাজতে চললো, এখন অনুষ্ঠান শুরু হয়নি। শুরু হতে 10টা বাজবে বোধহয়, শেষ হতে হতে 12টা। মাঝরাতে বাসায় ফেরা নিরাপদ হবে না, তাছাড়া এই অবেলায় আপু ছাড়বেও না। রাতটায় এখানে থাকলে খুব কি অসুবিধা হবে? অভিকের স্বরটা বেশ কোমল। আঁতকে উঠল তাহিয়া। অবনীর বাসার বর্তমান অবস্থা অনুযায়ী এর ভিড় ভাট্টায় ঘুমানো তো দূরে থাক, পা মেলে বসার জায়গাও সে পাবে না। রাতটা না হয় ঘুমিয়ে পার করতে হবে, না ঘুমালে মাথা ব্যথায় উন্মাদ হওয়ার আশঙ্কা প্রবল। এক পালে চিন্তা ভাঁজ তুলে তাহিয়া বলল, আপুর বাসায় তো অনেক মানুষ, মানুষের ভিড়ে ঘুমানোর জায়গা হবে বলে তো মনে হয় না। মাথা ব্যথা নিয়ে যদি রাত জাগি, তবে সকালে নিশ্চিত পাগল হয়ে যাব। স্বস্তির নিঃশ্বাস ফেলল অভিক, তারপর শান্ত কোমল স্বরে বলল, বাসায় উপস্থিত প্রায় সব অতিথির বাসা এই এলাকাতেই। অনুষ্ঠান শেষ হলে সবাই বাসায় ফিরে যাবে, তখন তুমি ঘুমানোর জায়গা পেয়ে যাবে। তাহিয়া হাঁপ ছেড়ে বাঁচল। তাহলে সমস্যা হবে না, আমার নিরিবিলি একটা জায়গা হলেই হবে। অভিক আলতো স্বরে বলল, আমি থাকতে তোমাকে চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই। চিন্তাগুলো আমার মাথায় ছেড়ে দিয়ে তুমি নিশ্চিন্ত হও। ইস, কি সুন্দর কথা! বাক্য দুটো সরাসরি তাহিয়ার অন্তরের অন্তরস্থলে গিয়ে ধাক্কা খেল, হিমেল হাওয়া ছুঁয়ে দিল। বহুকালের অচেনা এক প্রশান্তির সাথে পরিচিত হলো তাহিয়া। এই ক্ষণে ওর মনে হচ্ছে ওর জীবনে কেউ আছে, আগলে রাখার একটা ঢাল আছে, মাথার উপরে একটা ছাদ আছে, যার কাছে সে ভীষণ বিশেষ। তাহিয়া প্রসন্ন চিত্তে হাসল, সেই হাসিটা অভিকের অগোচরের আধারে মিলিয়ে গেল। 10টা বাজতেই অবনীর ফোন পেয়ে স্ত্রীকে নিয়ে নিচে নামলো অভিক। কেক কাটা হয়নি তখনও, সবাই হল রুমে এখানে সেখানে দাঁড়িয়ে গল্প করছে। নীলিমা, রেজাউল আহমেদ, অভিক, তানভীর, অবনী সবাই গোল হয়ে দাঁড়িয়ে টুকটাক আলাপ করছে। তাদের পাশের ছোপায় বসে আছে তাহিয়া, চশমা পরা নববধূর পাশে বসে আছে ঘাপটি মেরে। চারিদিক থেকে আসা হই হুল্লোড়ের শব্দে মাথা ব্যথাটা আরো বেড়ে গেছে। অনুষ্ঠান শেষ হওয়ার আগে রুমে যাওয়াটা বেমানান বলে এখানেই বসে আছে। হা হুতাশ করার সুযোগহীনতায় কপাল কুঁচকে ব্যথায় হজম পড়ছে। বাড়িতে থাকলে এতক্ষণে কেঁদে ভাসাতো,
এটা অসহনীয় ব্যথা। ওর ব্যথা সংবরণের মাঝে সামনে এসে দাঁড়ালো অয়ন, সাদা শার্টের ওপর গাঢ় নীল ওয়েস্টকোট পরা। শুভ্র রঙের শরীরটাই ভীষণ মানিয়েছে। অয়নকে পরখ করে তাহিয়া হাসলো, গাল টেনে বলল, কিউট লাগছে তোমাকে। চমৎকার হাসলো অয়ন, তারপর বলল, তুমি আমাকে কি গিফট দিবে মামি? তাহিয়ার কাছে তার উদ্দেশ্যে মামি ডাকটা বেমানান লাগছে। ওর মনে হয় মামিদের হওয়া উচিত বয়স্ক, ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিবে, ননাস ননদের সন্তানকে বাবা মা সম্বোধন করে কথা বলবে। এমন হলেই ব্যাপারটা মানানসই হতো। তা না হয়ে সে হয়ে গেল মামি। তার এখনো মামি হওয়ার বয়স হয়েছে। নানান আপত্তি মনে ঠেসে থাকলেও মুখ অবধি আনতে পারে না, সব ঠেলে ঠুলে মনেই চাপা দিতে হয়। তাহিয়া হেসে বলল, তোমাকে ইয়া বড় একটা গাড়ি দিব, চলবে? অয়ন এদিকে ওদিকে মাথা নাড়ালো, না, আমার গাড়ি লাগবে না, আমার অন্য কিছু চাই। তাহিয়া ভুরু কোঁচকালো। এখন ছেলেটা অন্য গিফট চাইলে এনে দিবে কিভাবে? সময় সুযোগ কোনোটাই নেই। তবে শুনতে চাইলো, তা কি চাই তোমার? আমার একটা বোন চাই, আমাকে একটা বোন এনে দাও। ওই যে ছোট ছোট হাত পা থাকে, আধো আধো ভাবে আউ করে, আমার বন্ধু রাফিদের বোনের মতো কিউট একটা বোন এনে দাও প্লিজ মামি। কোমল স্বরে আবদার করলো বাচ্চাটা। বাকরুদ্ধ হয়ে গেল তাহিয়া, লজ্জায় গাল লাল হলো তার। ছেলেটা আদৌ জানে সে কি বলছে? আর চোখে একবার অভিকের দিকে তাকালো। না, অভিক বাবা মায়ের সাথে কথা বলছে, ধ্যান মন এই দিকে নেই, যার অর্থ অভিক শোনেনি। তাহিয়া হাঁপ ছাড়লো। ঘটনা চার কান হওয়ার আগেই ধামাচাপা দিতে অয়নের কানে কানে ফিস ফিস করে বলল, তোমার মাকে গিয়ে বলো, তোমার মা এনে দিবে একটা বোন। অয়ন দুঃখ মাখা গলায় বলল, মাকে বলেছিলাম, মা বলেছে তোমাকে বলতে। প্লিজ মামি দাও না, আমি তোমাকে আমার জমানো সব টাকা দিয়ে দিব। কি বলবে তাহিয়া? এমন হতবুদ্ধিকর পরিস্থিতিতে ইতিপূর্বে সে পড়েনি, কেউ এমন আবদার করেনি কখনো। তাহিয়া অসাড় হয়ে বসে রইল। ভেবেছিল উত্তর না পেয়ে অয়ন চলে যাবে এবং ঘটনা এখানেই নির্মূল হয়ে যাবে। অভিকের সামনে তাকে লজ্জায় পড়তে হবে না। তাহিয়ার ধারণাটাকে ভুল প্রমাণ করে অয়ন গেল অভিকের কাছে। অভিকের হাত ধরে হালকা নাড়ালো। মামা। বাবা মায়ের সাথে কথা বলছিল অভিক। অয়নের ডাকে কথা থামিয়ে পাশে তাকালো। অয়নের ইঞ্চি তিনেক লম্বা ঝরঝরে চুলে হাত বুলিয়ে দিয়ে হেসে বলল, কি মামা? মামা আমাকে বার্থডে গিফট দিচ্ছে না? তুমি বলো না মামিকে, অভিযোগের সুরে বলল অয়ন। তাহিয়ার দিকে তাকিয়ে ভুরু কুচকালো অভিক। তড়িৎ চোখ সরালো তাহিয়া, চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে। অভিক হালকা ঝুঁকে অয়নের কাঁধে দুই হাত রেখে বলল, মামি তোর জন্য গিফট এনেছে তো, ওটা না। তবে কি চাই তোর? যা মামি তোকে দিচ্ছে না, আমাকে বল দেখি আমি দিতে পারি কিনা। তাহিয়া মুখ খিচে বসে আছে, বিড়বিড় করছে, প্লিজ অয়ন, বোন চাওয়ার কথা বলিস না, অন্য যা ইচ্ছা তাই বল, এসব বললে লজ্জায় মরে যাব আমি, দোহাই লাগে বলিস না। লা ইলাহা ইল্লা আনতা। দোয়া ইউনিসের বাকি অংশ পড়ার আগেই অয়ন বিস্ফোরণ ঘটালো। আবদারের সুরে বলল, মামিকে বললাম একটা বোন এনে দিতে, মামি দিচ্ছে না, তুমি পারবে আমায় একটা বোন এনে দিতে? উত্তরের আশায় চেয়ে রইল অয়ন। অয়নের কথা বোধগম্য হতেই বিস্ফোরিত চাহনিতে চাইল অভিক। ক্ষণেই খুক খুক করে কেসে উঠল। মা বাবা পাশে দাঁড়ানো, সে কি বিব্রতকর পরিস্থিতি। আর চোখে তাহিয়ার দিকে তাকালো। লজ্জায় চোখ মুখ খিচে বসে আছে মেয়েটা। চোখ সরালো তড়িৎ, শটান দাঁড়িয়ে কাচুমাচু করছিল। প্রথমবারের মতো ছেলের লজ্জিত মুখ দেখে শব্দযোগে হেসে উঠলেন নীলিমা। রেজাউল আহমেদ না শোনার ভান করে ওই দিকে চলে গেলেন। আগুনে ঘি ঢাললো অবনী। ভাইয়ের পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, দেখ, আমার একটা মাত্র ছেলে, ওর কোনো আবদার আমরা অপূর্ণ রাখিনি। আমরা চাই না অয়নের কোনো আবদার অপূর্ণ থাকুক। জন্মদিনে ছেলেটা একটা বায়না ধরেছে, মামা হয়ে ওর আবদারটা পূরণ কর, এতে তোরও কিন্তু ব্যাপক লাভ আছে, বাবা টাবা হয়ে যেতে পারবি ফ্রিতে। বলে ঠোঁটটা চেপে হেসে উঠল অবনী। অভিক নির্বাক চেয়ে আছে।
দেহ ভঙ্গিমায় অপ্রস্তুত ভাব। হলরুমে ঘটনা জানাজানি হতে সময় লাগলো না। চার কান হতে হাসির রোল পড়ল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে তাহিয়া, কোলে দুই হাত মুঠোবন্দি করে রাখা, চোয়ালে ঢাকা লজ্জার আভায়। লজ্জায় মাথা ব্যথা ভুলে বসেছে, বিড়বিড় করছে, আল্লাহ মাটি ফাঁক করে দাও। অয়ন কেঁদে দেওয়ার অবস্থা, ভাবখানা এমন যেন সে কোনো খেলনার জন্য কাঁদছে। আমাকে একটা বোন এনে দাও, না দিলে আমি কেক কাটবো না। রাফিদদের বোন থাকলে আমার কেন থাকবে না? আমারও বোন থাকতে হবে, তোমাদের এনে দিতে হবে, আমার বোন চাই। নীলিমা মৃদু হাসি দিয়ে বলল, অভিক তাহিয়া, এই জন্মদিনে নেতিবাচক কথা বলে ওর মুডটা অফ করিস না তোরা। বড্ড আশা নিয়ে এসেছে আমার নাতিটা, মামা মামি হিসাবে তোদেরও তো কিছু দায় দায়িত্ব আছে। দিবি টিবি বলে দে, এই অছিলায় দাদি হয়ে গেলে মন্দ হয় না। বউ সামলাতে গিয়ে আমি নাস্তানা বোধ, হাজার চেষ্টা করেও কাপাকাপি ঘামাঘামি দূর করতে পারি না। তোমরা এসেছো বাচ্চার আবদার নিয়ে, বউ নিজে হলেই তো বাচ্চা হবে একেবারে। বউ তো এখনো দুঃসম্পর্কের, আবার আসবে বাচ্চা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিড়বিড় করে তির্যক চোখে তাহিয়ার দিকে চাইল। লাজুকতার মতো নেতিয়ে পড়বে যে কোনো সময়। এ না কি আবার বাচ্চার মা হবে? হাস্যকর। তানভীর শ্যালকের কাঁধ চাপড়ে হাস্য রসের সাথে বলল, পরের জন্মদিনে ওকে একটা বোন উপহার দিতে পারো শালাবাবু। আমার ছেলেটা বেশি কিছু তো আর চায়নি, শুধু একটা বোনই তো চেয়েছে, এনে দাও। অভিক চুপচাপ দাঁড়িয়ে আছে। জীবনে অনেক কঠিন পরিস্থিতি এসেছে, সব ঠান্ডা মাথায় সামলেছে, অথচ এই মুহূর্তে এসে সে এলোমেলো হয়ে গেছে। এই জটিল মুহূর্তে কিভাবে কাটাতে হবে জানা নেই তার। সেই স্থবিরতা কেটে উঠতেই পারছে না। অয়ন উত্তর না নিয়ে কেক কাটবে না। চোখে পানি চলে এসেছে, ঠোঁট উল্টাতে শুরু করেছে সে। যে কোনো মুহূর্তে ওর কান্নার আওয়াজে দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হবে। তার বোন চাই চাই। অবস্থা বেগতিক দেখে নিজ উদ্যোগে ঘটনার সমাধানের নামলো অবনী। ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, বোন আসতে সময় লাগে তো বাবা, এখন যদি কেক কেটে মামা মামিকে খাইয়ে দিতে পারিস, তবে পরের জন্মদিনে তারা তোকে বোন এনে দিবে। চল এখন কেকটা কাটি। অভিক অয়ন তাহিয়ার দিকে তাকিয়ে বলল, মামা মামি বলছে না কেন তাহলে? ওরা লজ্জা পাচ্ছে। মুখ চেপে হাসলো অবনী। অয়ন আবারও প্রশ্ন করলো, কেন লজ্জা পাচ্ছে কেন? অবনী ছেলেকে টেনে আনলো, সে ছেলের সবসময় উদ্ভট প্রশ্ন। এখন এই প্রশ্নের জবাব কি দিবে? বদ্ধমূল বিষয় এই আশায়। ব্যাখ্যা করতে গেলে লজ্জাকর বিষয়ে গিয়ে ঠেকবে। কোনো মতে কথা ঘুরিয়ে অয়নকে কেকের সামনে দাঁড় করালো। কেক কাটার পর্ব শুরু হলো। অভিক চোখ মুখ স্বাভাবিক করে তাহিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। কিছু হয়নি এমন একটা ভান করে বলল, কেক কাটা হচ্ছে, আসো। আমি জীবনে এই পাজি ছেলের সামনে আর যাব না। কি লজ্জায় ফেললো, ভরা মজলিসে কি লজ্জাটাই না পেলাম। বেয়াদব ছেলে, দুনিয়ায় আর মানুষ পেলি না? আমাকে ধাক্কা দিয়ে লজ্জার কুয়ায় ফেলতে হলো তোর, বেয়াদব। মনে মনে অয়নের উপরে রাগ ঝাড়লো তাহিয়া। ঠাই বসে রইল। অভিক তাহিয়ার হাত ধরে দাঁড় করিয়ে বলল, এত লজ্জা টজ্জার কিছু নেই, এইসব সময়ের ব্যাপার, সময় মতো আপনা আপনি হয়ে যাবে। আমি প্রেশারাইজ না করলেই তো হলো। আসো। এখন লজ্জা পেয়ে বসে থাকলে আবার কৌতুকের কেন্দ্রবিন্দু হয়ে যাবে। আপনা আপনি হবে কিভাবে বলে লোকটা? লজ্জা শরম নেই নাকি? আর লোকটা তাকে সান্ত্বনা দিচ্ছে, অথচ কিছুক্ষণ আগে নিজেই লজ্জায় লাল হচ্ছিল। বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছিল। ঘোমটা আর চশমার ফাঁকে ঠিকই ঠাউর করেছে সে। চশমা পরার এই এক সুবিধা, চোখ লুকানো যায়। অস্বস্তিতে ঘন ঘন চোখ জোড়া মেলে ধরল তাহিয়া। তারপর উঠে দাঁড়ালো, অভিকের দিকে না তাকিয়ে সামনে হাঁটা ধরলো। এক কোণে গিয়ে দাঁড়ালো। কেক কাটার পর পর খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। খাওয়ার টেবিলে অভিকের এক পাশে বসেছে তাহিয়া, অন্য পাশে বসেছে নীলিমা। জীবনের বিশেষ দুই নারীর মাঝে বসেছে অভিক। দুইজনের পাতে নিজ উদ্যোগে এটা ওটা দিয়ে দিচ্ছে। মা চিকেন রেজালা দেই? তাহিয়া তুমি নিবে? মা চিংড়িটা ভালো হয়েছে, খেয়ে দেখো।
তাহিয়া, আচারটা টেস্ট করে দেখো, বিরিয়ানির সাথে খেতে ভালো লাগবে। তাহিয়া হ্যাঁ না করছিল। অভিক অল্প অল্প করে দিল, মায়ের পাতে নিজ থেকে তুলে দিচ্ছে। সব শেষে নিল নিজের পাতে। টেবিলে 10 জন করে বসেছে, ওরা সহ অবনী, ননদ, ননাস, ওদের ছেলে মেয়েরা। অবনী খাবার আনা নেওয়া করছে। মাঝে একবার এসে অভিককে বলল, আমি তাড়াহুড়োই তাহিয়ার খাওয়া দাওয়ায় খেয়াল রাখতে পারছি না, তুই একটু দেখ ওর কি লাগে না লাগে। অভিক বোনকে আশ্বাস দিচ্ছে, আমি আছি ওর জন্য, তুই যা। অবনী দায়িত্ববান ভাইয়ের কাঁধে দায়িত্ব চেপে দৌড়াদৌড়িতে মত্ত হলো। খাবারের ফাঁকে অবনীর ননাস মনিরা সুলতানা অভিকের কার্যাদি পরখ করে বললেন, বইয়ের বেশ খেয়াল রাখছো দেখি অভিক, ওর এখানে আসার অছিলা যেহেতু আমি, তাই খেয়াল রাখার দায়িত্বটাও তো আমার। গ্লাসে পানি ঢালতে ঢালতে উত্তর দিল অভিক। তাহিয়া খাওয়া থামিয়ে বিড় বিড়ালো, এই লোকের সাথে টানা একদিন থাকলে আমি বোল্ড হয়ে যাব, অতল প্রেমের সাগরে ডুবে যাব। 3 বছরের ইনিংস 3 দিনেই ঘোষণা করব। এইসব কেয়ার আমাকে বাধ্য করবে নিশ্চিত। তাদের খেয়ে ওঠার পর পুরুষদের সাথে খেতে বসলেন রেজাউল সাহেব। অভিক বেসিনে হাত ধুচ্ছে তখন। হাত মুছে এসে বাবার উদ্দেশ্যে বলল, বাবা, খালি পেটে ঔষধ আছে তোমার তো, খেয়েছো? সবে পাতে হাত দিয়েছেন রেজাউল সাহেব, ছেলের কথায় ভাত মাখতে গিয়ে থেমে গেলেন। হতাশ সুরে বললেন, ভুলে গেছি রে বাবা। রেজাউল আহমেদ খাবার ছেড়ে উঠতে নিলেন। অভিক বাবাকে থামিয়ে বলল, তুমি বসো, আমি আসছি। দ্রুত বেগে গিয়ে বাবার ব্যাগ হাতে ঔষধ নিয়ে ফিরে এলো। খোসা ছাড়িয়ে হাতে দিল, গ্লাসে পানিও ঢেলে দিল। ঔষধ গিলে সুপ্রসন্ন হাসলেন রেজাউল সাহেব। ছেলেটা সবার প্রতি যত্নবান। খেয়েও মেহমানরাও চলে গেল। বাসা খালি হয়ে যাওয়ার পর তাহিয়াকে কোনার একটা রুম দেখিয়ে অভিক বলল, যাও ফ্রেশ হয়ে নাও। তাহিয়া চলে গেল। অভিক অন্য একটা রুমে প্রবেশ করলো, বিছানা ঝাড় দিল, অবনীর কাছ থেকে মশারি নিয়ে টানালো, মশারি ঝামিয়ে গুজে দিয়ে আসতেই দেখলো দরজায় মা বাবা দাঁড়ানো। রুমের মাঝখানটায় দাঁড়িয়ে লম্বা লম্বা শ্বাস ফেললো, বলল, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো তোমরা। নীলিমা মুগ্ধ ঘন চোখে চেয়ে হাসলেন। শুনেছে বিয়ের পর ছেলে মেয়েরা বদলে যায়, বইয়ের দায়িত্ব পালন করতে গিয়ে বাবা মায়ের দায়িত্ব ভুলে বসে, অথচ তার ছেলেটা একসাথে ছেলে স্বামী 2 দায়িত্বই পালন করছে। অবনীর বিয়ের আগে মা বাবায়ের খেয়াল রাখতো সে, বিয়ের পর অভিক নিয়েছে সেই দায়িত্ব, সব দিকেই খেয়াল তার। প্রতি রাতে বাবা মা শোয়ার আগে বাবা মায়ের বিছানা ঝাড়ু দিয়ে মশারি টানাতে ভোলে না। মা বাবার কখন ঔষধ খেতে হবে তা তাদের মনে না থাকলেও অভিকের থাকে। ফজরের নামাজের অ্যালার্মটা অবধিও ফোনে সেট করে দিয়ে যায়। ছোট থেকে ছোট জিনিস খেয়াল থাকে ওর। অভিককে নিজের বিছানা ঝাড়ু দিতে দেখে নীলিমা প্রায়শ ব্রাক্ত সুরে বলে, ঝাড়ু আমাকে দে, এসব মেয়েদের কাজ। অভিক তখন হেসে বলে, বাবা মায়ের দায়িত্বের ক্ষেত্রে ছেলে মেয়ে আবার আলাদা আছে নাকি? বাবা মাকে ভালো রাখাটাই হচ্ছে মূল, ছেলে কি আর মেয়ে কি তা মুখ্য নয়। তখন নীলিমা হাসেন, প্রশান্তিতে বুকটা ভরে আসে। ছেলেটাকে দেখলেই কেমন যেন মুগ্ধতা ভর করে, একেবারে অনিন্দ্য সেই মুগ্ধতা। বাবা মাকে ঘুম পাড়িয়ে বলতে অভিক বেরিয়ে এলো। মেয়েটার কিছু লাগবে কি না দেখা দরকার। স্বামী হিসাবে মেয়েটার নিরিবিলি ঘুমের ব্যবস্থা করা এখন তার একমাত্র কাজ।